কলকাতা শহরে ছিল এক তুখোড় মহিলা গোয়েন্দা, যে দেখতে সাধাসিধা গৃহবধূ হলেও এই পর্যন্ত সে সলভ করে ফেলেছিল অসংখ্য দুর্ভেদ্য সব কেস। আর এবার তার কাছে আসে সারান্ডা জঙ্গলের এক চোরা শিকারী দলকে খুঁজে বের করার দায়িত্ব, যারা সেই জঙ্গলে থাকা নিরীহ হাতিদের মূল্যবান দাঁতের জন্য তাদেরকে নির্মমভাবে হত্যা করে ফেলছিল। এখন এটাই দেখার পালা যে সে কিভাবে তার বুদ্ধিমত্তা দিয়ে ওই চোরা শিকারীর দল এবং তাদের মূল হোতাকে খুঁজে বের করে, আর কিভাবে তাদেরকে উচিত শিক্ষা দেয়। তো তার এই জঙ্গলের অ্যাডভেঞ্চার কেমন হতে চলেছে সেটাই দেখবো আজকের গল্প জঙ্গলে মিতিন মাসিতে। চলুন তাহলে আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা একটা জঙ্গল দেখতে পাই। সেখানে কিছু শিকারীদেরকে দেখা যায়, যারা একটা হাতি আসতেই সেটাকে হুট করে গুলি করে মেরে ফেলে। এরপর তারা ওই হাতির থেকে দাঁতগুলো খুলে সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই হাতির দাঁত দিয়ে তৈরি একটা দেবী মূর্তির শোপিস আনা হয় বিক্রির জন্য, কিন্তু ওই সময় সেখানে হাজির হয় প্রাইভেট ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতা, যার সংক্ষেপ নাম মিতিন। মিতিন এসেই এখানে সবাইকে বেশ মারধর করে আর সেই শোপিসটা তাদের কাছ থেকে কেড়ে নেয়। আসলে এটা এরা চুরি করেই আনে, কারণ এই মূর্তিটা ছিল একটা মিউজিয়ামে সংরক্ষিত করা। অন্যদিকে আমরা দেখি অরুণ নামের একজনকে, সে একটা সভায় এই হাতির দাঁতের তৈরি করা শোপিস, যেটা ছিল একটা দেবী মূর্তির কারুকাজে তৈরি করা, সেটার সাথে সবাইকে পরিচিত করায়। অরুণ বলে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে আমাদের থেকে চুরি হয়ে যাওয়া অমূল্য মূর্তি, আর আমরা এটা ফিরে পেয়েছি একমাত্র প্রজ্ঞা পারমিতার জন্য। আর আপনারা এটাও জানেন এই প্রজ্ঞা পারমিতা অর্থাৎ মিতিন হচ্ছে গৃহবধূ, কিন্তু তাও উনার সাহসিকতার সামনে সবাই হার মানতে বাধ্য। অসীম সাহসের অধিকারী তিনি। তো তারপর প্রফেসর অরুণ ধন্যবাদ স্বরূপ একটা সুন্দর হাতির মূর্তির সম্মাননা দেয় তাকে। তো তারপর মিতিন এসে একটা স্পিচ দেয়, যেখানে সে বলে, আমি ধন্যবাদ দিতে চাই কলকাতা পুলিশদেরকে, যারা আমাকে সাহায্য করেছেন এর উদ্ধার কাজে। তাদের সহযোগিতা ছাড়া এই কাজটা এতটাও সহজ হতো না। আর এখানে আমাদের মিউজিয়ামে সংরক্ষিত আছে নানা সময়ের নানা রকমের নিদর্শন, যা আপনারা চাইলেও ঘুরে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। তো সংরক্ষণ এই কথাটা বলার পেছনে অনেক বড় কারণ আছে। আমরা যেভাবে অতীতের বিভিন্ন নিদর্শন তথ্য সংরক্ষণ করে এসেছি, ঠিক সেইভাবেই বর্তমানেও আমাদের সংরক্ষণ প্রয়োজন। না হলে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যাবে। এই যে দেবী মূর্তিটা আছে, যা ঐতিহাসিক একটা সম্পদ, এটা আবারও ফিরে এসেছে মিউজিয়ামে। কিন্তু এই যে এত সুন্দর একটা কাজের পেছনেও কিন্তু আছে একটা নির্মম ত্যাগ। এই সুন্দর দেবী মূর্তি বানাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে একটা হাতির। আসলে মানুষই হয়তো জীবজগতের সবচেয়ে নির্মম প্রাণী, যে নিজেকে সাজানোর জন্য, নিজের ঘরকে সাজানোর জন্য নির্বিশেষে পাখি, হাতি, বাঘ এই সব কিছুকে হত্যা করে। এমনকি বিলুপ্ত হয়ে যাচ্ছে যেই প্রাণী, তারাও এই হত্যালীলা থেকে বাদ যায় না। আর ঠিক এই কারণেই সংরক্ষণের প্রয়োজন, সচেতনতার প্রয়োজন। আমরা কেমন নাগরিক? আমাদেরকে স্কুল কলেজেও পড়ানো হয় যে গাছ কাটা পরিবেশের জন্য একেবারেই ভালো না, কিন্তু আমরা সেই গাছ কেটে মাইলের পর মাইল রাস্তার ডিজাইন তৈরি করছি, অথচ একটা গাছ কেটে দুটো গাছ লাগাতে আমরা পারি না। আমাদের খুব পৌঁছানোর তাড়া, দুটো গাছ লাগানোরও সময় নেই। কিন্তু কোথায় পৌঁছাতে চাচ্ছি আমরা? কোন অনিশ্চিত ভবিষ্যতে? এই বিশাল বিশাল গাছ কেটে তার ছোট্ট একটা চারা রোপণ করে সেই ঘাটতি কি পূরণ করা যাবে? আরো বিদ্যুৎ চাই, আরো খনি চাই, আরো বিলাসিতার লোভে কত পাহাড় ধসিয়ে নদীর বুকে বাঁধ তৈরি করতে, গোটা ইকোসিস্টেমকে ধ্বংস করতে আমাদের এতটুকুও খারাপ লাগে না। কিন্তু তাতে আমরা বাঁচব তো? পরের গ্রীষ্মে এত গরম কেন বলবো না তো? পানির স্তর কমে গেলে অবাক হব না তো? এই কারণে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে এই সব কিছু আগলে রাখুন, ঠিক যেভাবে নিজের সন্তানকে আগলে রাখেন সেভাবেই। তো এইরকম কিছু সুন্দর সুন্দর কথা বলার পর মিতিন তার স্পিচ শেষ করে বাইরে আসে। সেখানে তার হাজবেন্ড পার্থও ছিল। পার্থ খুব খুশি হয়েছে তার স্ত্রীর এত সুন্দর স্পিচ শুনে। সে তো অনেক বেশি প্রাউড ফিল করে তাকে নিয়ে। যাই হোক, তো কিছুক্ষণ পরই একটা কল আসে।
আর মিতিন চলে আসে দেখা করতে অফিসার অনিরুদ্ধর সাথে। অনিরুদ্ধ বলে, আমি আপনার থেকে আর আমার এক সিনিয়রের থেকে জেনেছি ম্যাডাম সারান্ডা জঙ্গলে গত 3 মাসে 2টা হাতিকে মারা হয়েছে। শেষেরটা হলো গত পরশুদিন রাতে। এটা শুনে মিতিন বলে, কিন্তু ওয়াইল্ড লাইফ নামে যে অপারেশন ইন্ডিয়া সরকার শুরু করেছিল সেটার কি হলো? শুনেছি তো ভালোই ক্রাইম আটকানো গিয়েছিল, এখন আবার এসব কি শুরু হয়েছে? অনিরুদ্ধ বলে, হ্যাঁ, অনেক ক্রাইমই তো আটকানো গিয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে সব শেষ করা যায়নি, কারণ যারা এই সব কিছু করছে তাদের নেটওয়ার্ক খুব স্ট্রং। তারা জানে কখন কোন অফিসার ডিউটিতে থাকে আর ডিউটি থেকে পরিবর্তন হয়। তাদের কাছে সব ধরনের খোঁজ খবর আছে। আর যারা এই সব করে তারা সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়ায়, তাই তাদেরকে চেনাও খুব মুশকিল। এখন এদেরকে ধরার কাজে আমি আপনার সাহায্য চাই। এটা শুনে মিতিন বলে, আমি কেন? অনিরুদ্ধ বলে, কারণ আপনাকে সেখানকার কেউ চেনে না, আর আপনি সেখানে সাধারণ একজন গৃহবধূ হয়ে যাবেন। ব্যাপারটা এমন যে আপনি নিজের পরিবারের সাথে সেখানে বেড়াতে যাচ্ছেন। এসব শুনে মিতিন বলে, আম সরি, আমি আমার জীবন কাজের জন্য রিস্কে ফেলতে পারি, কিন্তু আমার পরিবারকে আমি কোনো রিস্কে ফেলতে পারবো না, আমাকে মাফ করবেন, এটা আমার দ্বারা সম্ভব হবে না। তো এরপরই অনিরুদ্ধ যখন মৃত হাতির ছবি দেখায় তখনই মিতিন বলে, ঠিক আছে আমি যাব, তবে একদম একা, এর মধ্যে আমার পরিবারকে টানবেন না। অনিরুদ্ধ বলে, ধন্যবাদ ম্যাম, আপনি যেমনটা চেয়েছেন তেমনটাই হবে। আমি আপনাকে ওখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের হায়ার অফিসিয়াল ছবিলালের নাম্বার দিচ্ছি, আপনি দয়া করে ওনার সাথে যোগাযোগ করে নেবেন, উনি আপনাকে যথেষ্ট সাহায্য করবে। যদিও ওনারা এখনো কেউ জানেন না যে আপনার সাথে আমার কথা হয়েছে। তখন মিতিন বলে, এই মুহূর্তে আপনি আর আমি ছাড়া অন্য কেউ না জানাই ভালো, এই ব্যাপারগুলো একটু গোপন থাকলেই ভালো হয়। তো এখানে মিতিন আর অনিরুদ্ধর একটা ছবি কেউ একদম আড়াল থেকে তুলে নেয়, তবে তাদের কেউই এই ব্যাপারটা খেয়াল করতে পারে না। তো তারপর দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় মিতিন কিছু একটা নিয়ে খুব ভাবনায় রয়েছে। এই জিনিসটা পার্থও খেয়াল করে, তাই তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মিতিন, কোনো সমস্যা? মিতিন বলে, আসলে আমার কয়েকদিনের জন্য একটা ব্রেক চাই পার্থ। এটা শুনে পার্থ বলে, কি হয়েছে তোমার, খুলে বলো। মিতিন বলে, কিছু না, আমার এখন একটা ভ্যাকেশন দরকার, তাই তুমি এদিকটা একটু সামলে নিতে পারবে তো? আমি একটু জায়গা চেঞ্জ করতে যাচ্ছি, একটু ঘুরে আসতে চাচ্ছি। পার্থ তখন বলে, দেখো আজ পর্যন্ত এমন কি কখনো হয়েছে যে তুমি আমাকে কিছু বলেছ আর আমি তা করিনি? তাহলে এত চিন্তার কি আছে? এত ভাবতে হবে না তো, যাও একটু ঘুরে আসো। আর কোথায় যাবে বলো, আমি সেখানে হোটেলের টিকিট বুক করে দিচ্ছি, এদিকটা আমি একদম সামলে নিব, তুমি কোনো চিন্তা করবে না। তো তাদের এই কথোপকথন দেখে ভালো করেই বোঝা যায় যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই সুন্দর, দুজনই দুজনকে খুব ভালো মতো বোঝার চেষ্টা করে। যাই হোক, তো এরপর মিতিন যখন রুমে চলে যায় তখনই দেখা যায় পার্থ লুকিয়ে লুকিয়ে কল করে অবনী নামের একজন লোককে। পার্থ তাকে কল করে বলে, 2 মিনিট ফ্রি আছো অবনীদা, আমি একটু কথা বলবো। তো এরপর এদিকে দেখা যায় অনিরুদ্ধকে কিছু মানুষ গুলি করে মেরে ফেলে, আর তারা জঙ্গলের ভেতর থেকেই এদের উপর গুলি করে। তো পরের দিন দেখা যায় মিতিন ট্রেনে করে যাচ্ছিল, তবে তখনই সেখানে হঠাৎ করেই এসে পড়ে মিতিনের বড় বোন, বোনের মেয়ে আর তার বোনের স্বামী অবনী। আর সেখানে পার্থও আসে, আর এই অবনীকেই কাল পার্থ কল করেছিল। যাই হোক, তো মিতিনকে তার বোন শৈলী বলে, তুই কি রে একা একা ঘুরতে যাচ্ছিস? একা ঘুরে কোনো মজা আছে নাকি? আমাদেরকে পার্থ না বললে তো কিছুই বুঝতে পারতাম না, ওর কাছে শুনেই আমরা সবাই মিলে চলে এসেছি, এখন দেখবি কত ভালো লাগে। মিতিন তো তখন ভেতরে ভেতরে খুব রেগে যায়, কারণ পার্থ তার পুরো প্ল্যানটারই 12টা বাজিয়ে দিয়েছে। অতি ভালোবাসার জন্য তাকে তো এখন বিপদে পড়তে হবে। যাই হোক, তো সে আর কি বলবে, তাই এখানে তারা সবাই মিলে গল্প করতে থাকে। তখন মিতিন বলে, এসব জঙ্গল আর কি দেখবে, মানুষ তো জঙ্গলের গাছপালা কেটে সব শেষ করে দিচ্ছে। তো তারপরে দেখা যায় এখানে একজন অচেনা লোক ওঠে, আর সে খুব গল্প স্বল্প করে আবারও নেমে যায় তার ঠিকানা আসলে। তারপর মিতিন শৈলীকে বলে, দিদি তুই যে জঙ্গলে যাচ্ছিস তোর ভয় করছে না? শৈলী বলে, কেন ভয় করবে? মিতিন বলে, কারণ সেখানে তুই সিরিয়াল দেখতে পারবি না। তো এখানে মিতিন আসলে তার দিদিকে নিয়ে খুব মজা করে, আর বোঝাই যায় তার দিদি সিরিয়াল অ্যাডিক্টেড। যাই হোক, তো তারপরই তারা চলে আসে তাদের গন্তব্যে। সেখানে এসেই এদিক ওদিক ঘুরে দেখে সবাই ছবিও তুলে একসাথে, খুব এনজয় করছিল তারা।
তারপর তারা জঙ্গলের ভেতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন অবনী বলে, বুঝলে পার্থ, যেভাবে ধর্মপ্রাণ মানুষরা তাদের নিজেদের মন্দির, গির্জা, মসজিদ এসব রক্ষা করে আসছে, ঠিক তেমনি ভাবেই আমাদের উচিত এই জঙ্গলকে রক্ষা করা। প্রকৃতিকে নষ্ট করে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। যাই হোক, তো তারপর মিতিনের বোনের মেয়ে টুপুর বলে, আমাদেরকে আগে হাতিকে বাঁচাতে হবে, তারপর জঙ্গলকে, আর এরপরই নিজেদেরকে। তাই গাছপালা ছাড়া আমরা কিছুই না। তো তারা এখানে এইসব নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে, আর একসময় পৌঁছে যায় তাদের গেস্ট হাউসে। তো তাদেরকে গেস্ট হাউসে আসতে দেখেই একজন লোক কাউকে কল করে আর তাকে জানায় যে তারা এসেছে আমাদের এখানের গেস্ট হাউসে। টুপুর তখন মিতিনকে বলে, তুমি কিন্তু এটা একদম ঠিক করনি মিতিন মাসি, তুমি আমাকে ছাড়া একাই চলে আসছিলে। মিতিন বলে, টুপুর, তুই আমার দিদির মেয়ে, কিন্তু সবার আগে তুই আমার মেয়ে, তাই তোকে যে কোনো জায়গায় কি করে নিয়ে আসি বলতো। টুপুর এটা শুনে বলে, কিন্তু এটা তো একটা ট্রিপই, তাহলে কেন আনলে না? মিতিন তখন বলে, হ্যাঁ আপাতত ট্রিপ, কিন্তু পরে এটা আর ট্রিপ থাকবে না। তো এই নিয়ে টুপুর তাকে আর প্রশ্ন করে না। এরপর তারা আবারও চলে যায় পুরো জায়গাটা দেখতে। তো এই গেস্ট হাউসের একজন কর্মচারীর সাথে কথা হয় তাদের। সেখানে তারা ট্রেনে আলাপ হওয়া ওই লোকটার ব্যাপারে বলে, যার নাম মুকুল। তো মুকুলের ব্যাপারে জানার পর গেস্ট হাউসের কর্মচারী বলে, ও মুকুল, ওনার বাবা এক সময় খুব বড় শিকারী ছিলেন, বাঘ থেকে শুরু করে সব কিছু শিকার করতেন, খুব নাম ডাক ছিল তার। এসব শুনে মিতিন বলে, মুকুল সাহেবকে দেখে তো অনেক নিরীহই লাগলো। এটা শুনে কর্মচারী বলে, হ্যাঁ সে একটু ওরকমই, তবে গরম হচ্ছে তার ভাই বিকাশ, সে সেই রকম একজন রকচটা মানুষ, দুইজনের মধ্যে কোনো মিল নেই। এরপর মিতিন এসে তার দিদিকে বলে, এই দিদি চল তো একটু ঘুরে আসি। তো এরপর শৈলী অবনীকে বলে, এই টাকা দাও তো, আমি শাড়ি কিনবো। অবনী বলে, এখানে জঙ্গলে আবার কিসের শাড়ি কিনবে? শৈলী বলে, আমি দেখেছি এখানে দোকান আছে, তাই এত কথা না বাড়িয়ে টাকা দাও দেখি। মিতিন বলে, হ্যাঁ, আর অবনীদা তুমি তো জানোই দিদি সব জায়গায় গিয়েই কিছু না কিছু কিনে আনে। তো তারপর তারা টাকা নিয়ে বেরিয়ে পড়ে বাইরে। তো তখন যাওয়ার সময় মধুবাবা নামের একজনের সম্পর্কে শোনা যায়, যে কিনা যাই ছুঁয়ে দেয় সেগুলোই মিষ্টি হয়ে যায়, আর সেই মিষ্টি জিনিস খেলে শরীরের রোগ চলে যায়। তো এরপর তারা চলে আসে শাড়ি কিনতে। তারা অনেক শপিং করে, আর কেনাকাটা শেষে ফেরার সময় শৈলী বলে, মিতিন সময় করে একবার ভাবছি ওই মধু বাবার কাছে যাব। এটা শুনে মিতিন বলে, কি বলছিস কি দিদি, এসবে বিশ্বাস করিস তুই? শৈলী বলে, হ্যাঁ রে, দেখ আমি কত ডাক্তার দেখালাম, কিন্তু এই বাতের ব্যথাটা যাচ্ছেই না, তাই মধু বাবার এই টোটকাটাও একটু নিয়ে দেখি না কেমন কাজে আসে। মিতিন বলে, আচ্ছা ঠিক আছে, একবার যাব আমরা। তো টুপুর বলে, মাসি তুমিও এসব বিশ্বাস করো নাকি? মিতিন বলে, আরে এসব বিশ্বাস কে করবে, কিন্তু তাও চারিদিকটা চোখ খুলে দেখা ভালো, এজন্যই যাওয়া আর কি। আর দিদি যখন যেতেই চাইছে তো একবার যে দেখলেই হয়। যাই হোক, রাতের বেলা দেখা যায় আজ তিনজন লোক একটা হাতিকে গুলি করে পালিয়ে যায়, কারণ হাতি তাদের পিছু করতে শুরু করেছিল। এদিকে মিতিন পার্থকে বলে, তুমি কাল কি পরবে, পাঞ্জাবি নাকি শার্ট? পার্থ বলে, পাঞ্জাবি থাক। তো তারপর এখানে পার্থ বলে সে বুঝতে পেরেছিল মিতিন এখানে ঘুরতে আসছে না, সেজন্যই সেও চলে এসেছে। মিতিন তখন বলে, ঠিক আছে, বুঝতে যখন পেরেছো এটা আবার কাউকে বলতে যেও না, নিজের মধ্যেই রেখে দিও। পার্থ তখন জিজ্ঞেস করে, কি করছো? ওয়াইল্ড লাইফ অপারেশন। মিতিন বলে, তুমি বুদ্ধিমান, তাই কিছু বলার আর প্রয়োজন নেই। এরপর পার্থ তার কথায় হাসে, আর পরের দিন তারা বেরিয়ে পড়ে মধু বাবার আশ্রমে যাওয়ার জন্য। তাদের গাড়ির ড্রাইভার নজরুল বলে, এই মধু বাবার কাছে ইদানিং জঙ্গলের মানুষজন যাচ্ছে, তারা তো বলে ভালোই নাকি কাজে আসে তার টোটকা। এটা শুনে মিতিন বলে, মধু বাবা কে, সে কি এখানে নতুন এসেছে? নজরুল বলে, হ্যাঁ, আর তার হাত ধরলেই মিষ্টি। তো এখানে কথা বলার সময় একটা বাইক তাদেরকে একরকম অ্যাক্সিডেন্ট করার ভয় দেখিয়ে যায়, কিন্তু তারাই ব্যাপারটাকে খুব একটা আমলে নেয় না। যাই হোক, এরপর গাড়ি থেকে নেমে তারা একটা জায়গায় চা খাচ্ছিল। তখনই টুপুর বলে, মাসি আমি এই বাইককে স্টেশনের পাশেও দেখেছিলাম। মিতিন বলে, হ্যাঁ, আমিও এই বাইকের সাথের লোকদেরকে কোথাও দেখেছি। তো এখানে বোঝা যায় অন্য কেউ না খেয়াল করলেও টুপুর এবং মিতিন দুজনেই ব্যাপারটা খেয়াল করেছে। তো টুপুর তাকে জিজ্ঞেস করে, মাসি এই লোকদের কোথায় দেখেছো?
মিতিন বলে, এটাই তো আমার মনে পড়ছে না, কোথায় যে দেখেছি। অন্যদিকে আমরা দেখি জঙ্গলে হাতি একটা ছেলেকে দেখে তাকে তাড়া করতে থাকে। ছেলেটাও তখন ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিতিন ড্রাইভার নজরুলকে বলে, আর কত সময় লাগবে পৌঁছাতে? নজরুল জানায়, আরো 10 মিনিট লাগবে। এটা শুনে মিতিন বলে, আচ্ছা আপনি কি পুরুষোত্তমের বাড়িটা চেনেন? নজরুল বলে, হ্যাঁ চিনি তো, যাবেন নাকি সেখানে? মিতিন বলে, হ্যাঁ যাব, আপনি নিয়ে চলুন তো। তখন শৈলী বলে, ওখানে আবার কি আছে? মিতিন বলে, একটু কথা আছে, গাড়িটা গ্যারেজে থাকুক, ততক্ষণে আমি 2টা কথা বলে আসি মুকুল বাবুর সাথে। তো তারপরই সে চলে আসে মুকুল সিংহের বাড়ি। আর এখানে এসেই সেখানকার এক কাজের লোককে মিতিন জিজ্ঞেস করে, আচ্ছা মুকুল সিংহ বাড়ি আছেন? লোকটা উল্টো তাকে জিজ্ঞেস করে, আপনারা কোথা থেকে এসেছেন? মিতিন জানায়, কলকাতা। তখন লোকটা বলে, না বাবু তো সকালেই চলে গিয়েছেন, সন্ধ্যার আগে ফিরবেন না। তখন মিতিন তাকে জিজ্ঞেস করে, তো উনার বাবা আছেন? লোকটা জানায়, হ্যাঁ উনি আছেন। তো তখনই সেখানে পুরুষোত্তম এসে জিজ্ঞেস করে, কে এসেছে রে? মিতিন বলে, আমি প্রজ্ঞা পারমিতা, মুকুল বাবুর কাছে আপনার ব্যাপারে শুনেছি, তাই দেখা করতে আসলাম। এটা শুনে পুরুষোত্তম বলে, আপনি মুকুলকে চিনেন? অবনী বলে, না মানে আমাদের সাথে ট্রেনে কথা হয়েছে। মিতিন তখন বলে, আসলে আমরা যাচ্ছি সারান্ডায়, তো গাড়িটা একটু গ্যারেজে আছে কাজের জন্য, এ কারণেই ভাবলাম এখানে আপনার সাথে দেখা করে নেই। পুরুষোত্তম বলে, ও আচ্ছা বুঝেছি। তো তারপর পুরুষোত্তম তাদেরকে ভেতরে আনে আর মিতিনকে বলে, উনারা কি আপনারই পরিবার? অবনী তারপর তাদের পরিচয় দেয়। আর মিতিনকে যখন পুরুষোত্তম জিজ্ঞেস করে, আপনি কি করেন? মিতিন তখন বলে, আমি প্রাইভেট ডিটেকটিভ, থার্ড আই নামে আমার একটা এজেন্সি আছে। এটা শুনে পুরুষোত্তম বলে, বাহ, একজন মহিলা ডিটেকটিভ, শুনে খুবই ভালো লাগলো, তবে ক্ষমা করবেন আমি আসলে আগে কখনোই শুনিনি এমনটা, এই প্রথম শুনলাম আর দেখলাম আর কি। তো আপনি কি কখনো অস্ত্র ইউজ করেছেন? মিতিন বলে, রাইফেল ইউজ করিনি, তবে ক্যারাটে ইউজ করেছি, লাইসেন্সও আছে। তো তারপর মিতিন পুরুষোত্তমকে বলে, আপনার ব্যবসা শুনলাম আপনার ছোট ছেলে সামলায়। পুরুষোত্তম বলে, হ্যাঁ তবে আমিও সামলাই, আমরা সবাই মিলেই কাজ করি, তবে মুকুলকে দিয়ে হয়ই না কিছু, সে কাজকর্মে একদম কাঁচা, কিছুই পারে না। তখনই দেখা যায় তার ছেলে আসছে, তাই সে বলতে থাকে, ওই যে বিকাশ আসছে, আমার ছোট ছেলে, সে কাজে খুব ভালো কিন্তু একটু রকচটা মানুষ। তো তারপর বিকাশ আসলে পুরুষোত্তম বলে, আসো বিকাশ, এরা হচ্ছে বাঙালি ট্যুরিস্ট, আমার ব্যাপারে ট্রেনে শুনেছে মুকুলের কাছ থেকে, তাই এখানে দেখা করতে এসেছে। বিকাশ বলে, এখানে আসলেন যে, আপনাদের যেতে তো রাত হয়ে যাবে। পার্থ বলে, আসলে গাড়িটা গ্যারেজে আছে ঠিক করানোর জন্য, তাই ভাবলাম চলে আসি। বিকাশ বলে, তাই ভাবলেন এখানে এসে টাইম পাস করবেন? বাবাকে তো ঠিক চিনেনি না, তাও চলে আসলেন যে? এটা শুনে মিতিন বলে, না চিনলে বুঝি আসা যায় না? বিকাশ বলে, না না আসা যায়, কিন্তু কোথায় আসছেন সেটা তো জানছেন না, দিনকাল ভালো নয়, তাই আর কি বললাম। মিতিন বলে, এই দিনকাল তো আমাদের হাতে নেই বিকাশ বাবু, তাই যদি আপনার সমস্যা হয় তাহলে বলুন, আমরা চলে যাচ্ছি। তখন পুরুষোত্তম বলে, আরে বিকাশ চুপ করো তো। বিকাশ বলে, আচ্ছা দাদা কোথায়, ডেকে দাও না। পুরুষোত্তম বলে, সে তো চলে গিয়েছে কোথায়। তখন বিকাশ বলে, আপনারা ঘুরে আসুন, তবে জঙ্গলে বেশি ঘুরতে যাবেন না, একটা পাগলা হাতি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কারণ ও গুলি খেয়েছে মরেনি, তাই এরকম পাগলের মতো এদিক ওদিক ছুটছে। এটা শুনে পুরুষোত্তম বলে, আমাদের জঙ্গলে হাতি মারছে কে, এত সাহস কার? হ্যাঁ। বিকাশ তখন হেসে বলে, আপনি কি করতেন তাহলে? পুরুষোত্তম বলে, এই বিকাশ এইসব বলবি না, আমি আগে বাঘ মারতাম, তাও তখনকার কথা, এখন তো শিকার করা বন্ধই করে দেওয়া হয়েছে। বিকাশ বলে, চোরা শিকারি বন্ধ হয়েছে, তবে এসব হাতি মারার দল বেড়েছে, তারা হাতির দাঁত কেটে নিয়ে যাচ্ছে। এরপরই সে মিতিনদের বলে, এই যে আপনাদের গাড়ি চলে এসেছে, এখন আপনারা আসতে পারেন। তো এরপরই তারা চলে যায়। আর আসার পথে টুপুর বলে, মিতিন মাসি এইসব শিকার কি শুধু হাতির দাঁতের জন্য হচ্ছে? মিতিন বলে, আফ্রিকান হাতির মেল ফিমেল দুটোরই দাঁত আছে, কিন্তু এশিয়ান হাতির একমাত্র মেল হাতিরই দাঁত আছে, তাও খুব রেয়ার, এই কারণে সেগুলোর এত দাম, এজন্যই এসব হাতি মারার দল বেড়েছে। শৈলী বলে, মিতিন শোন, আমরা সারান্ডায় না গিয়ে অন্য কোথাও যাই চল। মিতিন তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন?
শৈলী বলে, আমার হাঁটুতে ব্যথা, যদি সত্যি সত্যি পাগলা হাতি তাড়া করে তখন কি করব? আমি তো দৌড়াতেও পারবো না। তো তারপর তারা এখানে শৈলীকে নিয়ে বেশ হাসাহাসি করে। এরপর সারান্ডাতে তারা চলে আসে। তবে গাড়ির সামনে একটা স্টপ পয়েন্ট থাকায় তারা এখানে নেমে কিছু ছবি তোলে। তারপর অবনী মিতিনকে বলে, মানুষের হাতির সাথে এত সমস্যা কেন? মিতিন বলে, আমরাই তো তাদেরকে থাকতে দিচ্ছি না অবনীদা। এই জঙ্গলের মাঝে অনেক খনি আছে, যার লোভে বড় বড় মাইনিং এর ট্রাকগুলো যাচ্ছে, আর যার আওয়াজে ভয় পেয়ে হাতিগুলো বেরিয়ে আসছে। আর এসব মাইনিং এর কাজের জন্য কেমিক্যাল নদীতে পড়ছে, আর সেই পানি খেয়ে অসুস্থ হচ্ছে বন্য প্রাণীগুলো। তারপর এখানে পার্থও কিছু কথা বলে হাতির খারাপ পরিস্থিতি নিয়ে। মিতিন বলে, জঙ্গলে খাবার না পেয়ে তারা চলে আসছে লোকালয়ে, আর এরপরেই মানুষের লোভের শিকার হচ্ছে। যাই হোক, তো তোমরা এখানে একটু থাকো, আমি একটু ওদিকটা দেখে আসছি। তো এরপর মিতিন একটা জায়গায় আসে, সেখানে আশেপাশের সবকিছু পর্যালোচনা করে সে। তারপরে দেখা যায় সেখানে একটা লোক এসে সেই স্টপ পয়েন্টটা খুলে দেয়। আর তখন শৈলী বলে, আচ্ছা, আমরা মধু বাবার সাথে আজ দেখা করতে পারবো? লোকটা বলে, আজ তো পারবেন না, পরের দিন যেতে হবে, আমি নিয়ে যাব, কোনো সমস্যা নেই। মিতিন বলে, আচ্ছা, এখানে কি কোনো পাগলা হাতি দেখা গিয়েছে? লোকটা জানায়, কই না তো, এখানে তো কোনো পাগলা হাতি নেই, আপনারা জঙ্গলের আশেপাশে সবকিছু ঘুরে আসুন। তো এরপর তারা চলে যায়, আর এই লোক তাদের পেছনে দুইজন ছেলেকে পাঠিয়ে দেয় ফলো করার জন্য। সেই সাথে সে কাউকে একটা কল করে এই ব্যাপারে আপডেটও দেয়। এদিকে মিতিনরা একটা হোটেলে উঠেছে, তখন তাকে কল করে অনিশ্চয়। আর মিতিন বলে, হ্যাঁ অনিশ্চয় দা, এখনো অনিরুদ্ধ স্যারের খুনের রেজাল্ট আসেনি, কে খুন করেছে ধরা যায়নি। আর এখানে পোচিং টিম অর্থাৎ অবৈধ শিকারীদের টেকনিকটা খুবই পাওয়ারফুল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জঙ্গল থেকে হাতির দাঁতগুলো বাইরে যাচ্ছে কি করে? সব গেইটে তো গার্ড আছে। তাহলে তো এরপর সেখানে সুমায়া আসে। সে এসেছে এদেরকে জঙ্গলের সবকিছু ঘুরে দেখানোর জন্য। তখন শৈলী বলে, না, রাতে যাব না, যদি আবার ওই পাগলা হাতি দৌড়ায়। এটা শুনে সুমায়া বলে, আরে না দিদি, যেদিকে পাগলা হাতি আছে সেদিকে আমরা যাবই না, তাহলে আর কি করে আমাদের পিছু করবে? মিতিন বলে, তাহলে কি তুমি জানো পাগলা হাতিটা কোথায় আছে? সুমায়া বলে, হ্যাঁ আমি তো জানি, কারণ আমি আজই দেখেছি। তো তারপর মিতিন মানা করে যে রাতে তারা জঙ্গলে যাবে না। তো এরপর আমরা রাতের বেলা মিতিনকে দেখি, সে বাইরে এসেছে। তখনই তাকে কল করে মিস্টার ছবিলাল। মিতিন কল রিসিভ করেই বলে, ভালো হয়েছে আপনি কল করেছেন, আমি আপনাকে কল দিতে পারছিলাম না, আপনার নাম্বারটা অনিরুদ্ধ স্যার দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই ওনার সাথে যা হলো ব্যাপারটা সত্যিই দুঃখজনক। ছবিলাল বলে, হ্যাঁ, তবে আপনি কোথায় উঠেছেন? মিতিন জানায়, এই তো ইকো ফরেস্টে। তো এরপর ছবিলাল তাকে জিজ্ঞেস করে, তো কিছু কি জানতে পারলেন? মিতিন বলে, না, এখনো কিছু জানা যায়নি, তবে আমার ফিল হচ্ছে আপনাদের ফোর্সের মধ্যে কেউ জড়িয়ে আছে। এটা শুনে ছবিলাল বলে, এরকম কেন বলছেন? মিতিন বলে, কারণ আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে সেখানেই কেউ না কেউ ফলো করছে, তাই আপনার আর আমার মাঝে যে কথা হয়েছে তা আমাদের মাঝেই যেন সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এখন আপনি আমাকে একটা কথা বলুন, হাতিকে অবৈধভাবে শিকার করে তার দাঁত সংগ্রহ করা হলেও সেটা জঙ্গলের বাইরে কি করে যাচ্ছে, তাও ফরেস্ট গার্ডদের এরিয়ে? এটা তো সম্ভব না, তাই না? তো তারপরেই লাইনটা কেটে যায়। তখনই সেখানে আসে টুপুর, আর মিতিনকে সে বলে, আচ্ছা, তুমি এখানে অবৈধ শিকারীদেরকে ধরতেই এসেছো তাই না? দুয়ে দুয়ে চার না করতে পারলে আমি আবার কিভাবে তোমার স্যাটেলাইট হলাম বলো? এই কথা শুনেই তো মিতিন হেসে দেয়। আর টুপুর বলে, আচ্ছা মিতিন মাসি, এইসবের পেছনে কি পুরুষোত্তম আছে? কিন্তু আমরা তো তার বাড়িতে তেমন কিছুই দেখিনি। মিতিন বলে, হ্যাঁ, তবে হতে পারে ফরেস্ট ডিপার্টমেন্টের ভয়ে কিছুই নেই সেখানে। তবে তখনই সেখানে তাদের দুজনের উপর দুটো লোক হামলা করে, কিন্তু মিতিন আর টুপুর তাদের ক্যারাটে ইউজ করে এদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। টুপুর বলে, হ্যাঁ, এসেছিল আমাদেরকে ভয় দেখাতে, এত সোজা? মিতিন বলে, খুব ভালোই ফাইট করেছিস তো, তবে আমাদের মধ্যে যা কথা হয়েছে তা যেন বাইরে না যায়। তো তারপরই সেখানে পার্থ আসে আর বলে, এই রাতে একা বেরিয়েছো কেন তোমরা? যদি কোনো বিপদ হয়? মিতিন বলে, তাহলে তুমি তো আছোই। পার্থ বলে, হ্যাঁ, যদি পাগলা হাতি আসে তাহলে কিন্তু আমিও কিছু করতে পারবো না। তবে শোনো, এখন তাড়াতাড়ি চলো, কারণ তোমার দিদি গেস্ট হাউসের একজনের কাছ থেকে এটা জানতে পেরেছে যে মধুবালা কোথায় থাকে আর কতক্ষণ বসে। মিতিন আর টুপুর বলে, বাহ, তাহলে তো হয়েই গেল। তো তারপর তারা এসব নিয়ে বেশ কিছুক্ষণ মজা করে সেখান থেকে ফিরে যায়। পরের দিন সুমায়ার সাথে তারা আসে সারান্ডা জঙ্গল ঘুরতে।
কিন্তু মাঝপথে আসতেই দেখা যায় সেখানে কারা যেন গাছ ফেলে রেখেছে। মিতিন বলে, ও তাহলে তারা চাইছে আমরা যেন এখানে না আসি, তবে এমনটা আমি হতেই দিচ্ছি না। তো এরপর মিতিনরা মিলে এই গাছ সরায় আর চলে আসে সোজা জঙ্গলের ভেতরে। তারা চারিদিক ঘুরতে থাকে আর ঘুরতে ঘুরতে একটা সময় একটা পুরাতন বাড়ি দেখে। মিতিন তখন ভেতরে যায় আর বলতে থাকে এখানে মানুষ ছিল, কারণ জুতার ছাপ দেখা যাচ্ছে। এরপর সে বলে, সুমাইয়া দেখো তো এখানে সাদা সাদা কি রাখা। সুমাইয়া দেখে বলে, এটা তো লবণ। টুপুর বলে, আমাদের মতোই হাতিরও লবণ খাওয়া জরুরি, তাই হয়তো ফরেস্ট টিম এটা রেখেছে। সুমাইয়া বলে, না দিদি, এটা তো সরকারি লবণ না, বরং আমাদের বাড়ির পাশের দোকান থেকে আনা লবণ। এটা শুনে মিতিন বলে, শয়তানের দল, একটা হাতিকে তারা মারতে পারেনি, তাই তারা এবার আর মিস করতে চাইছে না, এজন্য লবণ এনে রেখেছে, যাতে করে হাতি লবণ খেতে আসলেই তাদেরকে অমানবিকভাবে গুলি করা যায়। কত বড় লোভী আর শয়তান হতে পারে এরা, নিজেদের লোভের জন্য এত বড় একটা প্রাণীকে মারতে দুবার ভাবছে না। সুমাইয়া বলে, সত্যি দিদি, এরকম মানুষের বেঁচে থাকাই উচিত না। পার্থ তখন বলে, মিতিন, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছ? মিতিন জানায়, না, সবাইকে জানালে ব্যাপারটা লিক হয়ে যেতে পারে। তো তারপর সুমাইয়া, মিতিন আর আরেকজন মিলে এই লবণের বস্তাটা ফেলে দেয় পাহাড় থেকে। তারপর ফেরার সময় মিতিন সুমাইয়াকে বলে, তুমি কাউকে বলো না আমরা কি করেছি। সুমাইয়া বলে, কাউকেই বলবো না দিদি, আপনি চিন্তা করবেন না। মিতিন বলে, তারাও বুঝুক, একটু ধাঁধায় থাকুক যে কে কি করে এসব করে গেছে। শৈলী বলে, মিতিন এবার বলবি এসব কি হচ্ছে? অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু। মিতিন এবার বলে, আসলে সারান্ডা জঙ্গলে গত 3 মাস ধরে অবৈধভাবে হাতি শিকার হচ্ছে, আর এর মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। তারা হাতির দাঁতগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু ফরেস্ট গার্ডও তাদের ধরতে পারছে না। আর সেই নিয়ে আমাকে অনিরুদ্ধ স্যার রিকোয়েস্ট করেছিলেন এই অবৈধ শিকারীদের গ্যাংটাকে ধরার জন্য। আর ঠিক তারপরই আমি সারান্ডায় আসার ডিসিশনটা নেই। অবনী এটা শুনে বলে, ও তার মানে এটা ট্যুর ছিলই না। আমি আরো ভাবছি মিতিন তো দেখছি শুধু ট্যুর দিচ্ছে আর ট্যুর দিচ্ছে, নতুন কোনো কেসই আর আসছে না। শৈলী বলে, হ্যাঁ, এইসব বলেই তুমি তার মাথাটা খাও। তো এইসব শোনার পর নজরুল বলে, তাহলে মিতিন ম্যাডাম কি? টুপুর বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, উনি ডিটেকটিভ, তাও খুব নাম করা। তো রাতের বেলা হঠাৎ করেই মিতিন ল্যাপটপে কিছু একটা দেখে আর দ্রুত বাইরে বেরিয়ে আসে। তখন টুপুরও বাইরে আসে আর বলে, মিতিন মাসি, তুমি এই সময় এখানে কি করছো? মিতিন তখন বলে, চুপ করে আমার সাথে আয়, আমি একটা জায়গায় যাব। তো তারপর তারা একটা বাড়ির বাইরে থেকে শুনতে পায় সেখানে কয়েকজন লোক মিলে আলোচনা করছিল পরের বার যেন হাতিকে মারা মিস না হয়, কারণ আগের বার গুলি লাগলেও তারা হাতিকে মারতে পারেনি, তাই এবার তারা সম্পূর্ণ তৈরি হয়ে নামবে হাতি মারতে, আর লবণ দিয়েই তারা ফাঁদটা পাতবে। এইসব বাইরে থেকে শুনে মিতিন নিশ্চিত হয় যে সে ঠিকই ভেবেছে। আর এই লোকদের এই কাজের সাথে জড়িয়েছিল তাদের গেস্ট হাউসের কর্মচারী সার্গিয়া। যদিও মিতিন তাকে আগেই সন্দেহ করে রেখেছিল, আজ শুধু তার সব সন্দেহগুলো সত্যি প্রমাণিত হলো। তো এরপর মিতিন বাইরে গিয়ে এই চোরা শিকারীদের গাড়ির ভেতর থেকে কিছু কাগজপত্র নিয়ে লুকিয়ে পড়ে। তারপর তারা চলে যাওয়ার পর আবারও মিতিন আর টুপুর আসে। মিতিন বাংলোতে একটা হাতির চিহ্নের কিছু পায়, যা তার কাছেই রেখে দেয়। এরপর সার্গিয়াকে বলে, কিছু টাকার লোভে কতগুলো চোরা শিকারীদের বাংলো খুলে দিলে সার্গিয়া। এই খবরটা ফরেস্ট ডিপার্টমেন্ট জানলে কি হবে বুঝতে পারছো? সার্গিয়া বলে, আসলে তারা আমাকে আমার প্রাণ নেওয়ার ভয় দেখিয়েছে। আমি যদি এদের কথা না মানতাম তাহলে তারা আমাকে মেরেই ফেলতো দিদি, তাই দয়া করে কাউকে এই কথাটা বলবেন না, না হলে যে আমার চাকরিটাই চলে যাবে। আমি আর এরকম কিছুই করব না, আমাকে ক্ষমা করে দিন। এসব শুনে মিতিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাল তোমাকে একটা চিঠি দিব, তুমি এটা নিয়ে ছবিলাল স্যারকে দিবে, আর এই চিঠির ব্যাপারে কেউ যেন জানতে না পারে। তো এরপরই বাইরে আসে মিতিন আর টুপুর। মিতিন বলে, একটা মুখ আমার খুব চেনা চেনা লাগছিল, এখন এটাই দেখার পালা কে ছিল সে, একটু নিশ্চিত হওয়া বাকি। টুপুর বলে, পুরুষোত্তমের ছেলে কি এসবের মাঝে থাকতে পারে? মিতিন বলে, হ্যাঁ, বিকাশ তো থাকতেই পারে, এটা কোনো শকিং ব্যাপার না, কারণ একটা হাতির দাঁতের দাম তো অনেক। যাই হোক, কাল দেখা যাবে কি হয়। তারপর পরের দিন সকাল সকাল উঠে মিতিন চলে যায় ফরেস্ট ডিপার্টমেন্টের একজনের সাথে কথা বলতে, কারণ এখানে নেটওয়ার্ক ছিল না। এদিকে পার্থকে না বলে যাওয়াতে সে বেশ টেনশন করছিল। তখন সে টুপুরকে জিজ্ঞেস করে, টুপুর
মিতিন কোথায়? তুইও তো তোর মাসির মতোই হয়ে যাচ্ছিস। টুপুর বলে, মাসি বলেছে তোমাকে এত টেনশন না করতে। এটা শুনে পার্থ বলে, সে তো তোর মাসি সারা জীবনই বলে আসছে, কিন্তু তাই বলে কি আমার টেনশন হয় না? কোথায় গিয়েছে সেটা বল এখন। টুপুর বলে, আসলে গত রাতে ওই চোরা শিকারীগুলো এসেছিল। পার্থ বলে, তো কোথায় আসলো? টুপুর জানায়, এই তো আমাদের গেস্ট হাউসের বাংলোতেই, আর তারা ওই ঘায়েল হাতিটাকেই আবারও টার্গেট করছে। যে করেই হোক এবার তারা তাকে মারবেই, আর মিতিন মাসি তাদেরকে আটকানোর জন্যই গিয়েছে। এসব শুনে পার্থ বলে, তো কবে আসবে কিছু বলে গিয়েছে? টুপুর বলে, হ্যাঁ বলেছে তো, সে আমাদের সাথে একেবারে মধু বাবার ওখানে দেখা করবে। তো এরপর পার্থ আর টুপুর বেরিয়ে পড়ে। আর তখন টুপুর বলে, মেশো এইভাবে রেগে যেও না তো। আসলে পার্থ এই সবকিছুতে বেশ রাগান্বিত ছিল, তাই টুপুর তাকে শান্ত হতে বলে। সে বলতে থাকে, দেখো মিতিন মাসি তো সবসময় এমনই, তাই খামোখা তার উপর রাগ করো না। পার্থ বলে, হ্যাঁ সে সবসময় যা খুশি করে যাবে, আর আমাদের জানানোর এতটুকু প্রয়োজন নেই তার। এগুলো কেমন কথা? টুপুর বলে, মিতিন মাসি বলেছে এটা নিয়ে কারো সাথে কথা না বলতে, তাই এখনই আবার তুমি কিছু বলে দিও না। এদিকে অবনী কথা বলছিল মুকুলের সাথে। পার্থ মুকুলকে দেখে বলে, আরে আপনি এখানে? মুকুল বলে, হ্যাঁ আপনারা বাড়ি গেলেন, আমি তো দেখাই করতে পারিনি, তাই ভাবলাম এখানে এসে আপনাদের সাথে দেখা করে নেই। পার্থ বলে, ও আচ্ছা ভালোই করেছেন এসেছেন। মুকুল বলে, আমি শুনেছি আপনাদের সারান্ডার ট্যুর নাকি জমে গিয়েছে। পার্থ বলে, হ্যাঁ খুব ভালো সময় কাটছে। তখন মুকুল বলতে থাকে, আর দাদা বললেন দিদি নাকি ডিটেকটিভ। সত্যি বলছি, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, তাকে তো সাধারণ গৃহিণী মনে হয়। আমি তো খুবই চমকে গিয়েছিলাম এটা শুনে। আর দাদা বলল কিসব নাকি লবণ পেয়ে সেটা ফেলে দিয়েছেন উনি। তো এখানে অবনী অতি আবেগী হয়ে মুকুলকে বলেই দেয় যে সেদিন মিতিন পাহাড়ের থেকে লবণ ফেলেছে, মানুষের পায়ের ছাপ পেয়েছে। তো এইরকম সব ইনফরমেশনই একে একে মিতিন থেকে বাকিরা জানে, আর এবার মুকুলও জানতে পারে। যদি মুকুল একজন চোরা শিকারীর দলের কেউ হয়ে থাকে, তাহলে এই ইনফরমেশন মুকুলদেরকে অ্যালার্ট হতে হেল্প করবে, যা বোকা অবনী জানেই না। এখানে টুপুর আর পার্থ খুব চেষ্টা করছিল অবনীকে চুপ করাতে, কিন্তু তারা পারে না। তো এরপর মুকুলের সব জানা হলে সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় মধু বাবার কাছে আসে শৈলী আর তার পরিবার। মিতিন তখন আশেপাশের জায়গা দেখছিল। তখন শৈলী এসে মধু বাবার কাছে তার সমস্যা বলে, আর মধু বাবা তার হাত ছুঁয়ে দিতেই তা মিষ্টি হয়ে যায়। এরপর একটা টাকা ছুঁয়ে দিয়ে এসে বলে এটা যেন শৈলী তার ব্যথার জায়গায় লাগায়, তাহলে নাকি সে ভালো হয়ে যাবে। তো অবনী একটু অন্য সাইডে আসে তার জরুরি কাজ করতে। তখনই দেখা যায় তাকে কয়েকজন লোক ধরে নিয়ে চলে যায়। এদিকে এই জঙ্গলে যারা শিকার করতে আসে তাদেরকে দমন করতে একটা দল থাকে সব সময়। তারাও হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। তো এরা আবার মিতিনকে দেখে বন্দুক তাক করে। তবে তখনই সুমায়া এসে বলে, দিদিকে ছেড়ে দাও, উনি ভালো মানুষ, উনি কিছুই করেননি। তো এরপর টুপুর বলে, মিতিন মাসি বাবাকে পাওয়া যাচ্ছে না। সবাই তো বেশ চিন্তিত হয়ে যায়। মিতিন তখন একটা চিঠি পায়, সেখানে লেখা আছে যদি বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তো তারপর মিতিন বলে, তোমরা সবাই গেস্ট হাউসে যাও, আমি আসছি। এরপর মিতিন সুমায়াকে নিয়ে চলে যায় অবনীকে খুঁজতে। তারপর আবারও গেস্ট হাউসে এসে দেখে সেখানে ছবিলাল এসেছে। মিতিন তখন তাকে সব ডিটেলস বলে অবনীর সম্পর্কে। ছবিলাল বলে তারা তাড়াতাড়ি অবনীকে নিয়ে আসতে পারবে আশা করছে, মিতিন যেন চিন্তা না করে। শৈলী তখন বলে, মিতিন আমার তো খুব ভয় করছে রে, না জানি লোকটার কি হয়েছে। মিতিন বলে, চিন্তা করিস না, অবনীদার কিচ্ছু হবে না, উনি তাড়াতাড়ি চলে আসবেন। পার্থ তখন জিজ্ঞেস করে, তাহলে কি তুমি জানো অবনীদা কোথায়? তখনই দেখা যায় মিতিন এখানে আসার আগে অবনীর ছবি সেই দলটাকে দেখিয়ে দেয়, আর জঙ্গলের আশেপাশে খোঁজ করতে বলে। তো তাদের মধ্যে একজন খুঁজে পেয়ে যায়, তবে সে তাদের সামনে যায় না। এদিকে মিতিন ছবিলালকে বলে, আমি ফরেস্ট এন্ট্রির গার্ডটাকে চাই। ছবিলাল বলে, অতুল দাস? মিতিন বলে, হ্যাঁ, তাকে পেলেই আমরা অবনীদাকে পেয়ে যাব, কারণ সে ওই চোরা শিকারীগুলোর সাথেই আছে। আর আজ চোরা শিকারীগুলো হাতিকে লবণের লোভ দেখিয়ে টানবে, আর আমার একটা গাড়ি লাগবে। ছবিলাল বলে, আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু জঙ্গল তো জঙ্গলই ম্যাডাম। মিতিন বলে, মিস্টার ছবিলাল, যদি কেউ বিপদে পড়ে তাহলে আমি কি করে চুপ করে থাকবো? অন্তত আমি চুপ থাকতে পারবো না, আমার একটা গাড়ি চাই।
যদি দিতে পারেন তাহলে বলেন, আর না পারলে আমাকেই ব্যবস্থা করে নিতে হবে। আর টুপুর, তুই আর পার্থ সুমায়ার সাথে যাবি, অবনীতাকে ট্রেস করবি, আর আমি যাব জঙ্গলে। তখন সার্গিয়া বলে, আমিও যাব আপনার সাথে, কোনো ভয় করবেন না। তখন সুমায়া বলে, জঙ্গলে কিন্তু মোবাইল কাজ করবে না, তবে শীষ দিলে আমাদের দল চলে আসবে। তো এরপর রাতের অন্ধকারে টুপুর আর পার্থ ট্রেস করে চলে আসে অবনীর কাছে। অবনীকে তারা বেঁধে একটা রুমের ভেতরে রেখেছে। এদিকে সার্গিয়া আর মিতিন জঙ্গলের অন্ধকারে এদিকে ওদিকে দেখছে। তখনই সার্গিয়া কিছুর স্মেল নিয়ে বলে, দিদি, আধা ঘন্টা আগে এখান দিয়েই গিয়েছে। তো তারপর দেখা যায় হাতিটা আসছে, আর তখনই ওই চোরা শিকারীগুলো গুলি করতে থাকে একের পর এক। দেখতে দেখতেই হাতিটা মাটিতে লুটিয়ে পড়ে। এত কাছাকাছি এসেও মিতিন এই হাতিটার প্রাণ বাঁচাতে পারেনি, কিন্তু এই চোরা শিকারীদের যেন এটাই শেষ শিকার হয় সেটা এবার মিতিন নিশ্চিত করেই ছাড়বে। তো পরের দিন সকালে মৃত হাতিটার সবাই ছবি তোলে, আর তারপর মিতিন বলে তারা হাতির দাঁতগুলো এবার নিবে ট্রেনের মাধ্যমে। সেই রাতে আমি তাদের গাড়ি থেকে ট্রেন বুকিং এর কাগজ পেয়েছি। তো তারপর সেখানে টুপুর আর পার্থরা আসে, আর তাদেরকে মিতিন বলে, অবনীদার কি খবর? পার্থ জানায় তাকে অতুলই রেখেছে তার ঘরে, তবে সুস্থই দেখে এসেছি তাকে। মিতিন বলে, সবাই চলো, আমাদেরকে সেখানে গিয়েই জানতে হবে দাঁত কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর অতুলকে এসেই মিতিন বেশ মারধর করে আর জিজ্ঞেস করে, ওই বক্সগুলো কোথায়? আমি দেখেছি সেদিন তোর বাড়িতেই সেই দাঁত চুরি করে নেওয়ার বক্স ছিল। তো তারপর অতুলকে চেপে ধরার পর অতুল জানিয়ে দেয় তারা কোন দিকে গিয়েছে। এরপর মিতিনরা সেখানে আসে আর দেখে মধুবাবাই সেই চোরা শিকারীর গ্যাংয়ের প্রধান। তবে কে এই মধুবাবা তা জানতে মিতিন তাকে আগে মারধর করে, আর তারপর মুখ থেকে দাড়ি গোঁফ খুলে দেখে সে তো সবচেয়ে বড় পোচারি ক্রিমিনাল গর্জন রায়, অর্থাৎ সে চোরা শিকারীদের সবচেয়ে বড় ক্রিমিনাল। মিতিন বলে, রাতে পোচারি আর দিনে হাতে কেমিক্যাল লাগিয়ে মধুবাবা হয়ে থাকো? আচ্ছা, এখানে পোচারি বলতে কিন্তু অবৈধ শিকারীকে বোঝানো হয়েছে। যাই হোক, তো সে এবার তাকে বলতে থাকে, তুমি তোমার জেলের সেই জীবন হয়তো ভুলে গিয়েছো, এবার আবারও আমি মনে করিয়ে দিব। তো তখনই সেখানে অবনীকে দেখে মিতিন, আর এই সুযোগে এখান থেকে পালিয়ে যায় গর্জন। কিন্তু মিতিন তার পেছন পেছন জঙ্গলে আসে। তখন গর্জন তার দিকে বন্দুক তাক করে ধরে রাখে। ওই সময় মিতিন শীষ দেয় আর জঙ্গলের দলরা তাকে তীর দিয়ে আঘাত করে ফেলে। পরে মিতিন হাতে বন্দুক নিয়ে তাকে উল্টো গ্রেফতার করে। সেই সময় সার্গিয়া এসে বলে, এই জঙ্গল আমাদের, আর আমরাই এই জঙ্গল রক্ষা করব। মিতিন এইটা শুনে বলে, সাবাস সার্গিয়া, সবসময় এভাবেই জঙ্গলের পাশে থেকো। তো এরপর সে বলে, এই মধুবাবার আড়ালের আসল পরিচয় হচ্ছে সে গর্জন রায়, সেই হচ্ছে এই অবৈধভাবে হাতি মারার সবচেয়ে বড় ক্রিমিনাল। আর হাতির দাঁত পাচারের কাজ করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে আজ থেকে 2 বছর আগে সে জেল থেকে পালিয়ে যায়। তারপরে এখানে এসে মধুবাবা হয়ে এখানকার মানুষকে বোকা বানায় এবং সেই সাথে সারান্ডা জঙ্গলের হাতি শিকার করে। তো তারপরে দেখা যায় সেখানে অবনীরা চলে আসে। তখন মিতিন তাকে জিজ্ঞেস করে, ঠিক আছে তো অবনীদা? অবনী জানায়, আমি একদম ঠিক আছি। এত বড় একটা অ্যাডভেঞ্চার হলো, এতটুকু সহ্য করাই যায়, কিন্তু হাতিটার কি হলো? মিতিন বলে, আমি পারিনি অবনীদা, হাতিটাকে বাঁচাতে পারিনি। এরপর সে বলতে থাকে, মানুষ কতটা নির্দয় হয়ে যায় টাকার পেছনে ছুটতে গিয়ে। তবে ভবিষ্যতে যদি এইভাবে এই সার্গিয়া আর সুমায়ারা রুখে দাঁড়ায় তাহলে আর জঙ্গলের ক্ষতি হবে না। ছবিলাল বলে, ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যিই অনেক সাহসের সাথে এগিয়ে এসে কাজটা করেছেন, আর আপনি সফলও হয়েছেন। তো এরপর আমাদেরকে আপনি একটা রিপোর্ট বানিয়ে সেটা পাঠিয়ে দিবেন। মিতিন বলে, অপেক্ষা করুন, এখনো তো একজনকে ধরা বাকি, যার কথায় এইসব হয়েছে, যে এই জঙ্গলের সিংহ। মিতিন তখন গর্জনকে মুখ চেপে বলে, সে তো আসছে নিতে, তাই না? তো এরপরই দেখা যায় সেই জঙ্গলের সিংহ তো আসলে মুকুল, যে শুরু থেকেই একেবারে বোকার মতো ছিল, যেন কিছুই জানে না বোঝে না। সেই হচ্ছে এই পোচিং অর্থাৎ চোরা শিকারীর প্রধান। এই বোকাশোকা মুখের আড়ালে এরকম ভয়ঙ্কর এক চেহারা সে লুকিয়ে রেখেছে। তো মুকুল মধুবাবা ভেবে তার ঘরে এসে গালাগালি করে যে এত দেরি কেন করেছে সে আসতে। তখনই দেখা যায় সেটা তো অবনী। তখনই তার পেছন থেকে ছবিলাল এসে বন্দুক ধরে মুকুলের মাথায়। মুকুল পেছনে তাকিয়ে দেখে মিতিন এসেছে, আর সে সবটা জেনে গিয়েছে। মিতিন বলে, আপনার এতদিনের সব অবুঝ হয়ে থাকার নাটকের ইতি হলো এখন। এবার বাকি জীবনটা জেলে থেকে ভেবে দেখবেন এরকম অবুঝ প্রাণীগুলোকে মেরে আপনি কি পেলেন। এই প্রাণীগুলো কিন্তু বেশি কিছু চায় না, তারা শুধু চায় একটু স্বাধীনভাবে বাঁচতে। কিন্তু আপনাদের মতো কিছু বিকৃত মানসিকতার মানুষ তাদের থেকে সেই অধিকারটুকুও কেড়ে নেন। তারাই তো এই জঙ্গলের প্রাণ।
আর আপনারা তাদেরকেই শেষ করে দেন। যাই হোক, তো এরপর পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়, আর এই সাথে মিতিনের অপারেশনও সাকসেসফুল হয়। এরপর মিতিনরা গেস্ট হাউসে ফিরে এসে তাদেরকে বলে সে কিভাবে বুঝলো মধুবাবাই গর্জন এবং মুকুলই আসল কালপ্রিট। আসলে গর্জনকে সেদিন বাইকে দেখেছিল মিতিন, কিন্তু মনে করতে পারেনি। পরে সেই রাতে বাংলোতেও দেখেছে তার জুতা। এরপর মিতিন তার একজন চেনা অফিসারকে বলার পর সে নিশ্চিত হয় যে সেই ছিল গর্জন। এরপর একদিন মধুবাবার আশ্রমের বাইরেই গর্জনের জুতা দেখে সে, যার ফলে সে এটাও নিশ্চিত হয় মধুবাবাই হচ্ছে গর্জন। আর মুকুল, সে তো তার উপর সেদিনই সন্দেহ করে যেদিন প্রথম ট্রেনে তার সাথে দেখা হয়েছিল, কারণ মিতিনদের সিটে এসে মুকুল ইচ্ছে করেই বসে, আর এখানে বসে তাদেরকে ভয় দেখায় জঙ্গলের সাইডে না থাকতে, বরং অন্য কোথাও থাকতে। সেখানে নাকি ভাইরাস আছে কিসের। তো মুকুল যে চাইছিল না মিতিন জঙ্গলে আসুক, সেটাও নিশ্চিত হয়। এরপর সে দুয়ে দুয়ে চার মিলায় এটা ভেবে যে পুরুষোত্তম তো বৃদ্ধ, তাই তার পক্ষে এই কাজ সম্ভব না, আর বিকাশ তার বিজনেস নিয়েই ব্যস্ত থাকে, সে বিজনেসে সফলও। তাহলে বাকি রইল মুকুল, যে আবার ধার দেনা অনেক করেছে, তাই সেই এই চোরা শিকারির কাজ করত একটা গ্যাং নিয়ে, আর পাচার করত মধুবাবার মাধ্যমে ট্রেনে করে। তারপর সবাই এইটা জেনে খুবই অবাক হয়, তবে তাদের খুশিটাও ছিল অনেক বেশি। তখন মিতিন বলে এই ক্রেডিট আমার না, যা হয়েছে সব সুমায়া এবং সার্গিয়ার জন্য, তাদের জন্যই আমি এদের ধরতে পেরেছি। আর সুমায়া, আগামীতেও এইভাবে জঙ্গলের দায়িত্ব পালন করে যেতে হবে তোমার, কারণ যদি জঙ্গল না বাঁচে তাহলে কিন্তু আমরা মানুষরাও বাঁচব না। এরপর তারা সবার থেকে বিদায় নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মিতিনরা একটা মা হাতি আর তার বাচ্চাকে দেখে। গাড়িতে সবাই এটা দেখে খুব বেশি খুশি হয়, এই প্রাণীদেরকে এত স্বাধীনভাবে খোলামেলা ভাবে হাঁটতে দেখে। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো আপনাদের কাছে মিতিন মাসির এই গোয়েন্দাগিরির গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।